দারুণ ঘটনাবহুল একটি দিন আমরা পার করলাম। সকাল থেকেই আন্দোলন ছিল। ইশরাক হোসেনের সমর্থক এবং বিএনপির নেতাকর্মী সহ সাধারণ জনগণ মিলে এক ধরনের ব্লকেট তৈরি করেছিল। যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানী তাদের সমর্থনে, এবং ঠিক এই সময়ে হাইকোর্ট থেকে রিটটি খারিজ করে দিয়ে ইশরাক হোসেনের শপথের কথা হাইকোর্ট জানায় যে তাকে শপথ পড়ানোতে কোনো বাধা নেই, শপথ পড়ানো। এবং এরপরে ইশরাক সমর্থকরা নতুন দাবি তোলেন যে যে দুইজন ছাত্র উপদেষ্টা রয়েছেন, একজন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আর একজন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদেরকে পদত্যাগ করতে হবে। এবং ঠিক এই যখন এই পরিস্থিতির মধ্যেই হঠাৎ করেই আমরা দেখি যে আমরা খবর পাই, সেটি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির আহ্বায়ক, এনসিপি প্রধান নাহিদ ইসলাম, সাবেক তথ্য উপদেষ্টা। তিনি দেখা করেন এবং পরে আমরা জানতে পারি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমও তার সাথে দেখা করেন। এবং তার এই সাক্ষাতের আগেই হঠাৎ করেই এই আন্দোলনটি অব্যাহত রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন, যে দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন। সেই আন্দোলনে হঠাৎ করে 48 ঘন্টার জন্য স্থগিত করা হয়। এই হলো পরিস্থিতি। ঠিক এই যখন পরিস্থিতি আমরা দেখলাম যে সন্ধ্যার পরে কিছুক্ষণ আগে আইএসপিআরও তাদের একটি বিবৃতি দিয়েছে যে 600 শতাধিক মানুষ, তারা বিভিন্ন ব্যক্তিত্ব, তারা যে আশ্রয় নিয়েছিলেন 5ই আগস্টের পরে, তাদের নামের একটি তালিকা দিয়েছে। এই হলো দর্শক এই ঘটনাবহুল দিনের বিভিন্ন ঘটনার মধ্যে কিছু তুলে ধরলাম। আমরা আজকে ইস্পাহানে মির্জাপুর 0 আওয়ারে সঙ্গত কারণে আমাদের বিষয়টি রেখেছি ইশরাকের শপথ এবং অতঃপর, অর্থাৎ এই শপথ হবে কখন এবং অতঃপর। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাভিশন ডিজিটালের চিফ রিপোর্টার সুজন মাহমুদ। আপনাকে স্বাগত। সুজন মাহমুদ দীর্ঘ সময় ধরে ইশরাক হোসেনের সঙ্গেও কাজ করেন এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ। আপনাদেরকেও স্বাগত। আপনারা এনসিপিও গেল 4-5 দিন যাবৎ রাজপথে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। বরাবরের মতো আগে শিরোনামটি দেখে আসবো, এরপরেই মূল আলোচনা শুরু করব। মেয়র হিসেবে শপথ নিতে বাধা নেই ইশরাকের, হাইকোর্টে রিট খারিজ, আন্দোলন স্থগিতের ঘোষণা, প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদ ইসলাম ও দুই উপদেষ্টার সাক্ষাৎ। এনসিপিকে নির্বাচন বিরোধী আখ্যা দেওয়ার চেষ্টা চলছে হাসনাত আব্দুল্লাহ, দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া স্বাভাবিক বিষয় নয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচনে রোডম্যাপ দেওয়ার দাবি বিএনপির, সরকারের প্রতি সহযোগিতা বন্ধের হুঁশিয়ারি। হলফনামায় তথ্য গোপন করায় শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে দুদকের চিঠি, হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে অপসারণ। এবং বিদেশে আটক হয়ে প্রতিদিন দেশে ফিরছে 3 থেকে 400 অভিবাসী, দালালের প্রতারণা সহ নানা কারণে শূন্য হাতে ফিরছে হচ্ছে তাদের। দর্শক, বরাবরের মতো বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজেও আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা এই ঘটনাবহুল দিনের বিভিন্ন ঘটনা নিয়ে আপনাদের কোনো মন্তব্য, আপনাদের কোনো কিছু বলার থাকলে সেটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি শুরু করতে চাই সুজন মাহমুদ, আপনাকে দিয়ে। গেল 7 দিন, মানে সপ্তাহখানেক জুড়ে এই আন্দোলন প্রথমে গুলিস্তানের নগর ভবনের পাশে শুরু হয়েছিল এবং সেটি আস্তে আস্তে বাড়তে বাড়তে এদিকে কার্জন হল, ওইদিকে গোলাপ শাহ মাজার, এবং এরপরে সেটি গিয়ে ঠেকে যমুনার যে কাকরাইল মোড়ে গিয়ে, যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবনের মোড়ে গিয়ে। এই যে আন্দোলন শুরু হলো, আন্দোলনের পুরো ঘটনাটি মিডিয়া দেখিয়েছে, কাজেই দর্শক জানে। আপনারা যে আন্দোলনটি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন ইশরাক হোসেন, এবং সেইভাবেই সেটি হঠাৎ করে 48 ঘন্টায় আপনারা স্থগিত করে দিলেন। এর সঙ্গে আরও একটি বিষয়, যে এই যে রিট, এই যে শপথ, এই সব কিছু নিয়ে আসলে আপনাদের মূল চাওয়াটি কি? ইশরাক হোসেনের শপথ পাঠ নাকি দুই উপদেষ্টার পদত্যাগ? মানে আমি খোলাসা করে বলার জন্য আপনাকে আহ্বান জানাই। ধন্যবাদ শান্ত ভাই, এবং দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু সংশোধন করে দিচ্ছি। আপনি প্রশ্নের শুরুতেই বলছিলেন যে আপনাদের, হ্যাঁ, আপনাদের বলতে আমি আপনাকে বুঝাইনি, সেখানে ইশরাক হোসেনের সমর্থকরা আছে, ভোটাররা আছে, ঠিক আছে। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে প্রথম যেদিন আন্দোলন
অর্থাৎ এই কর্মসূচি শুরু হয় ঠিক সেদিন থেকেই এই কর্মসূচির প্রতিটা দিন এবং প্রত্যেকটা মুহূর্ত আমি ছিলাম। হয়তো আপনি এই কারণেও বলছেন যে আপনাদের না, আমি বুঝতে পেরেছি, একই আমি সাথে- এই ভুলটা নিলাম। আসলে আমি আপনাকে মিন করিনি, যে বিষয়ের তাগিদে আমি বলেছি এটি। জি, একই সাথে এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত যে জিনিসগুলো দেখেছি, আপনি একটা জিনিস খেয়াল করছেন, সেখানে কিন্তু প্রত্যেককে যে মানুষগুলো এসেছেন তারা আমরা দেখেছি ঝড় বৃষ্টি, মানে হঠাৎ করেই তুমুল ঝড়, হঠাৎ করেই অনেক রোদ, কিন্তু তারা তারা সেখানে কিন্তু এখানে বসেছিলেন। স্বপ্রণোদিত হয়ে বসেছিলেন এবং অনেক বৃষ্টিতে ভিজে ভিজে তারা প্রতিবাদ করছিলেন অথবা তারা তাদের যে দাবি সেই দাবিগুলো জানাচ্ছিলেন। তো সেই জায়গা থেকে আমি একটা জিনিস সবার মধ্যে খেয়াল করেছি, একটা স্পিরিট। তাদের স্পিরিটটা হচ্ছে এরকম ছিল, আপনি হয়তোবা দেখে থাকবেন যে আজকে যখন আন্দোলনের সমাপ্তি হয়, ইশরাক হোসেন যখন সমাপ্তি ঘোষণা করছিলেন কর্মসূচি, এই 48 ঘন্টার কর্মসূচি দিচ্ছিলেন, তখন স্টেজে একটা আওয়াজ আমরা শুনতে পেলাম যে জুলাইয়ে আহত হয়েছিল যারা মাঠে, যারা এখন পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন রয়েছে এখন পর্যন্ত, তাদের একটা গ্রুপে এই আন্দোলনে এসছে অ্যাম্বুলেন্স নিয়ে। তা যথারীতি এদের সাথে আমার কথা হয়েছিল, আমি যখন এর আগে পঙ্গু হসপিটালে ওদের সাথে যখন আমি কাজ করেছিলাম, তা ওরা আমার শুধু পঙ্গুর কারণেই পরিচিত না, ওরা আমার আগে থেকেই পরিচিত। যখন আন্দোলন সংগ্রামগুলো চলে তখন ইন্টারনালি সাংবাদিকদের সাথে যারা বিভিন্ন জায়গাগুলো থেকে আলোচনা করেছিল। আপনি শুরুতে বলছিলেন যে বিভিন্ন সময় এর আগে ইশরাক হোসেনের নির্বাচনেও আমি প্রত্যেকটা দিন আমি সরাসরি কাজ করেছি মাঠে আমি থেকে। তখন আপনার সাথে ছিলাম, আমিও মাঠে ছিলাম। আপনিও ছিলেন তখন মাঠে। তো সেই জায়গাগুলো থেকে যার কারণে যাত্রাবাড়ি অথবা ইশরাক হোসেনের যে সমর্থকগুলো আছেন তাদের সাথে আমার একটা খুব ভালো সখ্যতা গড়ে উঠেছে। আন্দোলনের সময় কিন্তু আমরা এই জিনিসটা আমি দেখেছিলাম। তাহলে আমার কথাটা একটু মানে এখন ঘুরিয়ে বলি যে এই সমর্থকরা কি চাচ্ছেন, Exactly. এটা কি আসলে ইশরাক হোসেনের শপথের জন্যই তারা এতটুকুই চাচ্ছেন, নাকি পরে যে তারা ইশরাক হোসেনও যে কথাটি বললেন যে এই দুই উপদেষ্টার পদত্যাগ, কোন জায়গাটায় তারা আসলে দাঁড়িয়ে আছেন এই শান্ত ভাই, সমর্থকরা? আমি জাস্ট একটু বলেই এই জায়গাতে আসছি। তা ওই সময় কিন্তু এই কারণে তাদের সাথে আমার একটা খুব ভালো সখ্যতা ছিল। আন্দোলনের সময় যাত্রাবাড়ি সহ পল্টন বা এই পুরান ঢাকার এরিয়াগুলোতে যে লোকজনগুলো নেমেছিল তারা কিন্তু তাদের লোকজন, যার কারণে তারা আমাদের সাথে যোগাযোগ রাখছিলেন। সেই আহত ছেলে মেয়েরাই কিন্তু আজকে পঙ্গুতে, যারা এতদিন ধরে চিকিৎসাধীন আছে, বিভিন্ন সময় বিভিন্ন দাবি তারা তুলেছে, রাস্তায়ও নেমেছে কিন্তু যে আমাদের চিকিৎসার ভালোভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে না। অথচ জুলাইয়ের যে স্পিরিট ছিল সেই স্পিরিটে সবার আগে আহত এবং শহীদ পরিবার যারা ছিল তাদেরকেই ব্যাপকভাবে পুনর্বাসনের সবার প্রত্যাশা ছিল, ওদেরও আরও বেশি প্রত্যাশা ছিল, যারা পা হারিয়েছেন, হাত হারিয়েছেন অথবা এখন পর্যন্ত চিকিৎসাধীন, তাদের একটা বড় গ্রুপ কিন্তু আমরা এখানে দেখেছি। অনেক ভিড়, আমরা সাংবাদিকরা মাইক্রোফোন দিতে পারতেছি না, মানে এত পরিমাণের লোক সমাগম। তারা আমাদেরকে বলা চলে যে ওখানে দাঁড়ানোর অবস্থা নেই। সেই জায়গাতেও তারা তাদের আহত পা নিয়ে, আহত হাত নিয়ে তারা ওখানে এসছেন। আমি তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, ইভেন তারা সাংবাদিক সহ উপস্থিত জনতার সামনেও কথা বলেছেন। কথা বলার সময় তারা বলছেন যে তারা ইশরাক হোসেনের যে দাবি এবং এখনকার যে পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে তারা সংহতি প্রকাশ করতে এসেছেন। তা আমি পার্সোনালি যখন কথা বললাম যে এই পরিস্থিতিতে তোমরা তো আহত মানুষ, তোমরা তো আরও আহত হতে পারতা, বলেছে আমরা আর কি আহত হব। হ্যাঁ, কিন্তু আমরা যেই বিশ্বাস, যে আস্থা নিয়ে আমাদের আন্দোলনটা আমরা আমাদের নিজেদেরকে বিসর্জন দিয়েছি, সেই আস্থার যখন সম্মিলনটা আমরা দেখতে পাচ্ছি কম অথবা দেখতে পাচ্ছি না অথবা হতাশ হচ্ছি, সেই জায়গা থেকে কিন্তু আমরা নতুন আশার সঞ্চার যেন হয়, সেই জায়গাতেই আমরা আমাদের সম্মিলনটা দেখতে পাই। তখন তারা এসছেন। আমরা যখন শুরু থেকেই তাদের মধ্যে প্রত্যেকটা নেতাকর্মী, ইভেন এখানে ঢাকাবাসী কিন্তু বেশিরভাগ, সবাই ঢাকাবাসী। হ্যাঁ, সংগঠনটি ঢাকাবাসীর নাম দিয়ে তারা এবং এরা প্রত্যেকটা ওয়ার্ডের লোকজন। এবং আরেকটা মজার বিষয় শান্ত ভাই, আপনি জানেন যে ওনার বাবা মরহুম সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সর্বশেষ মেয়র ছিলেন এবং ওনার কিন্তু তুমুল জনপ্রিয়তা। তারা কিন্তু মানে এটা কোনোভাবে মানতে পারছে না তার ছেলের সাথে অন্যায় করা হচ্ছে, এই জিনিসটা কোনোভাবেই কিন্তু তারা মানতে পারছে না। কর্মচারীরাও মনে যোগ দিয়েছে, কর্মচারী আমি দেখলাম যে ফুটপাতের যে দোকানদাররা তারাও নেমে এসেছে এই আন্দোলনে। তারা শুধু বলছেন যে তার সাথে এই অন্যায়টা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না, তারা এটা নিতে পারছেন না। সেই জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি যেটা দেখেছি,
এতদিন কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে, যেমন আমি আজকে সকাল 8টার দিকে গিয়েছি, আপনি জানেন যে গতকাল থেকে অবস্থান কর্মসূচি চলছে, সেই মানে সারা রাত লোকজন ছিল, রাত্রে কিন্তু দফায় দফায় বৃষ্টি হয়েছে, সকাল থেকেও দফায় দফায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যেই হুটহাট করে কিছুক্ষণের মধ্যে দেখলাম যে লোকজন এসে জড়ো হচ্ছে, আবার হয়তো বা কিছু 10 মিনিট থেকে কাঁপুনি ধরছে, তার আবার পাশে যাচ্ছে। আপনার প্রশ্নে আসে, আপনি যেটা বলছিলেন যে উনি এখন কি করবেন, হ্যাঁ, এটা অবশ্য এটা একটা পরবর্তীতে তো বলা চলে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের জায়গায় চলে গিয়েছে। এটা হয়তোবা আপনি তো ওখানে ছিলেন এবং ইশরাক হোসেনও এসেছিল, আজকে এসেছিল, 2 দফায় সম্ভবত উনি আসেন। আজকে এক দফায়, গতকালকে এক দফায়, হ্যাঁ, এই আন্দোলনে সরাসরি আসেন। এছাড়া সেখানে তার বক্তব্যের জায়গাটায় উনি কি বোঝাতে চাইলেন? উনি আসলে সর্বশেষ যে বক্তব্য দিয়েছেন সেটা উনি আন্দোলন থেকে যখন বেরোচ্ছিলেন তখন দেখলেন যে অনেক যানজট, জনভোগান্তি। তো উনি প্রথমে এই জিনিসটাই সামনে নিয়ে এসেছেন যে আমরা জনগণের কথা মাথায় রেখে, জনভোগান্তি, উনি যে সমর্থকরা অথবা যে আন্দোলনকারীরা যারা এসেছিলেন তাদেরকেই বলছিলেন যে আমরা এই এতদিন ধরে টানা আন্দোলন চলছে, সুতরাং এটা নগরবাসীর মধ্যে একটা ভোগান্তিরও সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, উনি নগরের দায়িত্বের জন্য যদি এই আন্দোলন হয়, নগর পিতা হিসেবে, নগরের অভিভাবক হিসেবে, তাহলে তো এই বিষয়টা তার মাথায় থাকার কথা। সেই জায়গা থেকেই উনি বলছেন যে আমরা আপাতত আন্দোলন স্থগিত করলাম, একই সাথে 48 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। উনি কিন্তু গতকালকে এই কর্মসূচিতে, এই অবস্থান কর্মসূচিতে এসে উনি ঘোষণা করেছিলেন, ইভেন তার আগে উনি তার ফেসবুক স্ট্যাটাসে উনি লিখেছিলেন যে মেয়র ফেয়র কিছু না, উনি আসলে এর ভিতরে কিছু ক্ষমতা লোভী অথবা ক্ষমতাকে আঁকড়ে ধরে সামনের দিকে হয়তো বা কোনো কিছু এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসার জন্য উনি এই আন্দোলনটা করছিলেন এবং এটাকে উনি বের করে নিয়ে আসতে পেরেছেন বলেও দাবি করেছেন। একই সাথে উনি কালকে বলেছেন যে আমরা আমাদের দাবি, উনি কিন্তু দাবি জানাইছেন এখন গতকালকে অবস্থান নিয়ে 2 উপদেষ্টার পদত্যাগ। জি, সাইফ মোস্তাফিজ, দীর্ঘ সময় ধরে এই আন্দোলনটি হচ্ছে, সুজন মাহমুদও বললেন যে তারাও স্বীকার, মানে সে সেখানে ছিল, সেখান থেকে ইশরাক হোসেনও স্বীকার করলেন যে যানজটে নাকাল ছিল এবং এই সঙ্গে নাগরিক সেবাও ব্যাহত হয়েছে। এই সব কিছু মিলিয়ে আপনাদের অবস্থান কি দলীয় জায়গা থেকে, যে ঠিক এই মুহূর্তে ইশরাক হোসেনের এই শপথ নেয়াকে কেন্দ্র করে এই আন্দোলন, এই সব কিছু মিলিয়ে? আচ্ছা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা, এবং আমার সহ আলোচককেও শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রথমে ভাইকে আপনি যেভাবে অ্যাড্রেস করেছিলেন, আমার মনে হয় ওই প্রেক্ষাপটটা ঠিকই ছিল। না, আমি আসলে না ঠিকই ছিল, মানে অ্যাটলিস্ট নিরপেক্ষ জার্নালিজমের জায়গা থেকে যে কথাগুলো আসার কথা ছিল আমি সেটা পাইনি। আমি বরঞ্চ একজন দলীয় সমর্থক হিসেবে তার ন্যারেটিভটা আমি পেয়েছি, সেটা আগে বলে নিলাম। মানে সুজনের কথা বলছেন? সুজন ভাইয়ের কথা যেটা না, আমি আমার কথাটা এক্সপান্স করছি, কারণ সে যেহেতু একটি অবস্থান থেকে আছে, আমার কথাটা হয়তো অনেক সময় ভুলে সঠিক কথা আমার ভুল বলে ফেলে। না, ভুলের সঠিক কথা এটা আমি নিলাম না, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যেটা ইশরাক সাহেবের কথা, যেটা দেখেন, ইশরাক সাহেবের যে ভাই বললো যে তার বাবা মানে অবিভক্ত ঢাকার আসলে মেয়র ছিলেন, সাদেক হোসেন খোকা, এবং তিনি কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধতে গেরিলা হিসেবে আসলে খুব বড় ভূমিকায়ও ছিলেন। তো তাদের যে ফ্যামিলি লিগ্যাসি এবং তাদের যে ঢাকার রাজনীতি, সেই জায়গা থেকে কিন্তু তাদের অবস্থান আগে থেকেই একটা ভালো একটা পজিশনে আছে। এবং ইশরাক সাহেব যখন বাংলাদেশের রাজনীতিতে এসছেন তখন আমরা সবাই তরুণ, এবং আমরা কিন্তু দেখলাম যে বিএনপির মধ্যে এরকম একজন লিডার আসছেন যাকে নিয়ে আসলে আমরাও অনেকে আশা করতে পারছি, যারা আসলে আমরা কোনো দল এরকম করে সমর্থন করি না। সেই জায়গাতে কিন্তু ইশরাক, ওনার প্রতি কিন্তু আমাদের একটা ভালোবাসা বলেন, একটা আলাদা সাপোর্টের জায়গা তৈরি হয়েছিল। কিন্তু এই যে লাস্ট এই কয়েকদিন যা ঘটলো, মানে সেটাতে আসলে আমার মনে হয় যে পুরো বাংলাদেশের কাছেই সে আসলে খুবই মানে হাস্যরসের একটা মানে উৎপাদন করতে সে সক্ষম হয়েছে। এবং তার যেই পজিশন, তার যেইগুলো নিয়ে আন্দোলন, এটা আসলে জনদুর্ভোগও বাড়িয়েছে সব মিলিয়ে। এবং মানে অ্যাকচুয়ালি কেউ ক্লিয়ার না মানে আসলে সে কিসের জন্য ফাইট করছে। কারণ আপনি দেখেন তার যে রিড করা ছিল, সে কিন্তু যখন ইলেকশন হয়েছিল তারপর সে কিন্তু বলেছিল যে প্রহসনের নির্বাচন, সেটাকে সে দাবি করেছিল, এবং নির্বাচন বাতিলের জন্য কিন্তু সে রিটটা করেছিল। কিন্তু এখন হঠাৎ করে 5 আগস্টের পরে তার মেয়র হওয়ার জন্য সেই মানে মামলাটার জায়গাটা চেঞ্জ হয়ে গেল, এবং সেটাকে দেখলাম যে আওয়ামী লীগের কায়দায় যেভাবে প্রেশারাইজ করা হয় সেভাবে অনেকগুলো টুল ইউজ করে সে রায়টা তার পক্ষে নিল। তার মতো এরকম একজন নেতার এই টুলগুলো তো ইউজ করার দরকার নেই। সে তো রায় কি নিজের পক্ষে নেওয়া সম্ভব আসলে? আমরা তো হ্যাঁ অবশ্যই সম্ভব,
আপনি আওয়ামী লীগ আমলে কি সেটা দেখেননি? না তখন কি এই হয়নি? সময় তো এই জায়গাটা কি এই সময়টাই কেন হবে না? এই সময়টাই কি আপনার দলীয় লোকজন ছাড়া কি মানে দলীয় লোকজনের বাইরে কি এখন আমরা নতুন কোনো লোকজন দেখতে পাচ্ছি? তারা তো জোর করে করে সব জায়গায় সেভাবে সেট করছে। যারা ধরেন যে সফট করে আওয়ামী লীগেরও ছিল, তারাও এখন ধরেন যে ভয়ে বিএনপি বা এরকম দলকে সার্ভ করতে বাধ্য হচ্ছে। কেন? কারণ তারা মনে করছে আপনারা তো কালকে পাওয়ার আসবেন, আমার তো। রায়টা কিন্তু হাইকোর্ট দিয়েছে এবং এটাতে যথেষ্ট প্রেশার ক্রিয়েট করে করানো হয়েছে। এটা আপনি যদি আপনাদের যারা সাংবাদিক যারা আছেন আপনারা একটু খোঁজ নিন, এটা প্রেশার ক্রিয়েট করে গতকাল থেকে। কেন এটা বলছেন? হয়তোবা এটা সুজন ফিল্ডে ছিল, সুজন যদি আমি ব্যাখ্যা দিতে আমি পারে। আসলে এটা প্রেশার ক্রিয়েট করে করা হয়েছে। আমি পরে আসবো আপনার কাছে। এই রায়ের ব্যাপারটা এরকম প্রেশার ক্রিয়েট করে করা হয়েছে এবং আপনি দেখবেন যে আজকে পুরো দেশে একরকম মানে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বিএনপির মতো এত বড় একটা দল, তাদের যেই ভূমিকা দেখানোর কথা আসলে আন্দোলন পরবর্তী সময়ে আসলে ঐক্যর জায়গাটা থেকে তাদেরকে ফ্রন্টে থেকে আসলে সবাইকে নিয়ে চলার কথা, তো তারা যেভাবে প্রতি পদক্ষেপে এই গভর্নমেন্টকে আসলে কোণঠাসা করার চেষ্টা করছে, একটি 2 মাস বয়সী রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানিয়ে যদি রাজনীতি করতেন, সেটা আসলে খুবই দুঃখজনক। বিএনপির বয়স 3 যুগের বেশি একটা রাজনৈতিক দল, তাদের কর্মী সংখ্যা অনেক, তারা কেন এই রাজনীতি দিকে যাচ্ছে? তারা বরঞ্চ এনসিপি বলেন, জামাত বলেন, যত শক্তি আছে তাদেরকে নিয়ে না তারা একসাথে মুভ করবেন। ডক্টর ইউনূস যখন 5 আগস্টের পর আসলো, সে কিন্তু প্রথমে আসলে এই দায়িত্ব নিতে চায়নি, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তাকে অনুরোধ করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে যদি আপনারা আসলে একমত থেকে আমাকে কোনো রকম বাধা প্রদান না করে কিছু মৌলিক সংস্কার বা কিছু জায়গাতে যদি কাজ করতে দেন, আপনাদেরকে সেই জায়গাগুলোতে আমরা কাজ। তিনি ওপেনলিও বলেছেন, হ্যাঁ, সে কাজগুলো করে আমরা আপনাকে দিয়ে দিচ্ছি। সে তো সেই ক্ষমতালোভী মানুষ না, অ্যাটলিস্ট তার জায়গা থেকে তো আমাদের এই সম্মানটা দেওয়া উচিত। তিনি কিন্তু বারবার বলছে, তিনি কিন্তু একবারও বলেনি যে আমি নির্বাচন দিতে চাই না, এরকম কিন্তু কথা একবারও তিনি বলেননি। তিনি কিন্তু বারবার বলছে ডিসেম্বর টু জুন, একটা সময় সীমা কিন্তু দিয়ে দিয়েছে। কিন্তু এখন আমরা প্রতি মুহূর্তে যদি তাকে অ্যাটাক করি, তার বাসা ঘেরাও করে রাখি, যে কোনো ইস্যুতে এখন তার বাসা ঘেরাও করে থাকি, সেটা তো একটা অন্যরকম মেসেজ দিচ্ছে। এবং আমি শিওর সেই আমি একটু যদি আপনাকে বলতে পারি যে যমুনা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও এক ধরনের ঘেরাও, সেখানে কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আমি সেই প্রসঙ্গটা আসছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে আমি কোনো প্রশ্ন তুলছি না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা তো একটা সার্বজনীন দাবি নিয়ে আমি প্রশ্ন এটা তো আমারও দাবি, আপনারও দাবি, এটা বিএনপিরও দাবি, কিন্তু এই দাবিটা পূরণ হতে, যমুনা দখল কিন্তু তখন এই দাবিটা পূরণ হতে কেন 9 মাস সময় লাগলো এটা বলেন? এখানে রাজনৈতিক দলদের যদি সে সদিচ্ছা থাকতো তাহলে কি সেটা পূরণ হতো না? ছিল না তো। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে টপ লিডারদের থেকে শুনেছেন একবারও তারা বলেছে যে হ্যাঁ আমরা এনসিপি কে দেখেছি সেই যমুনা ঘিরেই তারা। আমি তো বললাম যে 9 মাস যখন কোনো দলের থেকে, কোনো রাজনৈতিক দলের থেকে সেই হেল্পগুলো আমরা পাইনি। দেখেন, অভ্যুত্থানের ফেস হিসেবে যখন হাসনাত আব্দুল্লাহ এদের উপরে অ্যাটাক আসে, আপনাদের যারা এই রাজনৈতিক দলগুলো আছে তারা তো একটা লিয়াজো মেনটেন করছে। তারা বিভিন্নভাবে ওপেনলি বলছে যে হ্যাঁ যারা একটু ভালো আওয়ামী লীগার, যারা একটু ভালো ক্লিন ইমেজের আওয়ামী লীগের, এরা দলে আসতে পারে। একটা কোট করা নেতাদের কথা আছে, তারা যখন এভাবে দলে আসতে পারছে, তাদের জন্য তো একটা সেফ এক্সিট তারা দিচ্ছে, তাদের জন্য আছে। এবং না, আমাকে শেষ করতে দিতে হবে। অভ্যুত্থানের যারা ফেসগুলো আছে তারা তো একটা হুমকির মুখে পড়ে গেছে। এই মানুষগুলো আসলে তো আমাদের আগে এসে মেরে ফেলবে। আপনারা জুলাই ঘোষণাপত্র দিতে দেন নাই, তারপরে আপনারা একটা কাজ ঠিকমতো করে করতে দেননি। জুলাইয়ের পরে কোনো একটা মৌলিক সংস্কার বা কোনো বিষয় আপনাদের একমত আমি হতে দেখিনি। তা বিএনপি একটা মাত্র ইস্যুতেই তারা মানে স্ট্রিক্ট যে আমার আজকে ইলেকশন দিতে হবে, দিয়ে ফেলেন, কালকে দিয়ে ফেলেন। আপনারা 18 ইলেকশনটাকে বৈধ করে, অবৈধ ইলেকশনগুলোকে যেহেতু বৈধ করা হচ্ছে, 18 ইলেকশনকে বৈধ করে আপনারা কালকে ক্ষমতা নিয়ে নেন, মানে আদালতের রায়ের মাধ্যমে। আদালতের রায়ের মাধ্যমে নিয়ে নিক। তাহলে তো আসলে আমাদের এত আকাঙ্ক্ষা, এত যে একটা স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখলো, সেই সেম সিটি তো হচ্ছে। এবং আমরা শুনতে পাচ্ছি যে আমাদের ডক্টর ইউনূস স্যার ক্ষমতা জায়গাটা ছেড়ে দিতে যাচ্ছে, তার তো আসলে এটা ধরে রাখার দরকার নেই। বা জুলাই অভ্যুত্থানের যেই 2 জন ছাত্র প্রতিষ্ঠা আছে তাদেরও তো আসলে দরকার নেই। আমরা তো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম, সেখানে রাজনৈতিক দলগুলোর যদি এইটুকু সময় তারা না দিতে চায় তাহলে তো আসলে কিভাবে হবে বলেন? সেই 17 বছরের জায়গা আমরা আবার ফিরে যাচ্ছি। আমি আপনার একটি প্রশ্ন নিয়ে যে আপনার জায়গা থেকে আমি বলতে চাই, হাইকোর্টেও তো নিশ্চয়ই আপনি কভার করেছেন। আমি হাইকোর্টে কভার করিনি, কিন্তু আপনার রিপোর্টাররা ছিল, আমি দেখেছি বিষয়টা। যেটা সাইফ মুস্তাফিজ বলতে যাচ্ছেন, ঠিক এই মুহূর্তে কি আসলে হাইকোর্টকে চাপ দিয়ে রায় তৈরি করার কোনো পরিস্থিতি আছে? এটা আসলে আমি জানি না যে আমার সহ আলোচক কিভাবে এটা বললেন।
তাদের সরকার, তাদেরকেই চাপ দেওয়ার প্রবণতা আমরা দেখেছি। আমি সাংবাদিক হিসেবে আমি প্রত্যেকটা ডেট ধরে ধরে বলতে পারি যে তারা কোথায় কোথায় চাপ দিয়েছেন, আপনাদের উপদেষ্টারা কোথায় কোথায় চাপ দিয়েছেন। বলেন। হ্যাঁ, বলেন কোথায় কোথায় চাপ দিয়েছে। চাপ দিয়েছে যখন গ্যাজেট যেদিন হলো 27 এপ্রিল, 27 এপ্রিলের পরে কখন নির্বাচন গ্যাজেট হলো? কমিশনের, হ্যাঁ, নির্বাচন রাতে কমিশন গ্যাজেট দিল গেজেটটা রাত প্রকাশ 9টার করেছিল। দিকে গ্যাজেট। তার আগে আদালত নির্ধারণ করে দিল নির্ধারিত 10 দিনের মধ্যে, অর্থাৎ সেই দিন ছিল 10 দিন। কোন বিষয়ে, মানে আওয়ামী লীগের নিষিদ্ধ? না 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 না, আমরা ইয়েতে আসছি। আপনি যেটা হাইকোর্টের যে রায়ের কথা বললেন, ইশরাক হোসেনের যে রায়ের কথা বললেন, ইশরাকের গেজেট, আচ্ছা, আচ্ছা। ইশরাক ইশরাক হোসেনের হোসেনের গেজেট। গ্যাজেট, হ্যাঁ, সেই গ্যাজেটের কিন্তু ঠিক সর্বশেষ 3 ঘন্টা আগে, অর্থাৎ রাত 12টার পরে গেলে আদালতের তো একটা প্রক্রিয়া আছে, হ্যাঁ, সেই প্রক্রিয়ার ইয়েটা ছিল 10 দিনের মধ্যে তার গ্যাজেট সব প্রকাশ করতে হবে, তাছাড়া কন্টেম্পটে পড়ে যাবে ইসি। তো তারা তাদের বাধ্যবাধকতার কারণে ঠিক সর্বশেষ সময়, এতক্ষণ কিন্তু তারা শুধু আইন মন্ত্রণালয়ের মতামতের জন্যই ছিল। আমরা সাংবাদিকরা যখন মাঠে কাজ করি সেই জায়গা থেকে কিন্তু আমরা অফ ইয়ার অন ইয়ার এই দুইটা শব্দ ইউজ করি। এটা হচ্ছে অফ দ্য রেকর্ড, এটা হচ্ছে অন রেকর্ড। অন রেকর্ডে আমরা অনেক কিছুই চালাইতে পারি না, যেগুলো আমরা অফ দ্য রেকর্ডে জানি। আর আপনি যেটা বললেন যে হচ্ছে নিরপেক্ষতার জায়গা থেকে সাংবাদিক শুধু না, আমি মনে করি যে এমন কোনো মানুষ নেই শুধু পাগল ছাড়া সে সর্বাধিক নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন। প্রত্যেকটা মানুষই তার অবস্থানের জায়গা থেকে, তার পারিপার্শ্বিকতার জায়গা থেকে সে বাছ বিচার করে যে আসলে কোন দিকের সমর্থনটা যায়। এনসিপি গঠন হওয়ার আগে, আমি একটু শেষ করি, এনসিপি গঠন হওয়ার আগে যখন এই জুলাই বিপ্লব ঘটে, সেই সময় সারা দেশের মানুষের যে পরিমাণের অবস্থা, মানে যে পরিমাণের সমর্থন ছিল, আপনি কি দাবি করতে পারবেন সেই সমর্থন আপনাদের প্রতি আছে এখন আর? তাহলে হঠাৎ করে কেন মানুষগুলো আপনাদের প্রতি মিশিয়ে গেল? এত মানুষ কিভাবে আপনাদের বিরুদ্ধে নামলো? প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আপনাদের সমস্যা, বিএনপির সাথে সমস্যা, জামাতের সাথে সমস্যা, যারা আপনাদের সাথে ছিল প্রত্যেকটার সাথে তো আপনাদের সমস্যা। কাদের সাথে আপনাদের ভালো সম্পর্ক আছে? এনসিপি আপনি বলছেন যে 2 মাস হলো আসলো, আমাদের অনেক প্রত্যাশা ছিল, কারণ আমরা চাইছিলাম তরুণদের একটা দল আসুক। আমি নিজেও তরুণ, আমার নিজেরও মনে হয়েছিল যে আমার দল এটা, কিন্তু আমি কিন্তু শেষের দিকে গিয়ে এখন কিন্তু আমি আর এটা বলতে পারি না এটা আমার দল, আমি কিন্তু ওন করতে পারি না। কারণ হচ্ছে তারা তাদের যে নিরপেক্ষতার জায়গা, তারা যে প্রত্যাশার জায়গা ছিল সেই জায়গা থেকে সরে এসেছে। প্রথম যারা আহত হয়েছিল বা যারা শহীদ হয়েছে তাদেরই তো আপনারা খোঁজখবর ঠিক মতো নেন না। সবাই আছেন যে আপনারা আপনাদের মতো করে, আপনি নিশ্চয় শান্ত ভাই আপনি জানেন যে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা দপ্তরে গেলে কি ধরনের এই ধরনের মানে কি পরিমাণের অভিযোগ আসে। আপনি 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 তো ওই দলের একজন নেতা, এই কারণে হয়তো আপনার কাছে আসে না, কিন্তু আমাদের কাছে সাংবাদিকদের কাছে প্রতিদিন কি পরিমাণের তথ্য আসা শুরু করে, প্রতিদিন কি পরিমাণ নথি আসা শুরু করে। সেই জায়গা থেকে আমি হতাশ হয়েছি। আমার সত্যিকার অর্থে আমার খুবই প্রত্যাশা ছিল এনসিপি এটা আমার দল হবে, আমার দল হওয়াইতে আপনারা পারেননি। জি, আমরা ছোট্ট একটু বিরতি নেব, বিরতি থেকে ফিরে আবারও সাইফ মুস্তাফিজের কাছে আসবো। দর্শক, আমাদের আলোচনা চলছে ইশরাকের শপথ এবং অতঃপর আমাদের আজকের বিষয়। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে সেখানে কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। দর্শক, কিছুক্ষণ আগে এনসিপির যুগ্ম সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সচিব সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তার একটি বক্তব্য আমরা পেয়েছি। আমরা এই বক্তব্যটা একটু দেখে আসবো, দেখে আবারও আলোচনা আসবো সাইফ মুস্তাফিজের কাছে। প্রধান উপদেষ্টা কি বলছেন যে কাজ করার পরিবেশ না থাকলে তিনি থেকে তো কোনো লাভ নাই, তিনি থাকলে থাকার মতো থাকতে চান। আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে জুলাই সনদ সংস্কার এবং এর পরবর্তীতে নির্বাচন, এগুলো এবং দেশের মানুষের প্রধান উপদেষ্টার প্রতি যে ভরসা আস্থা, এগুলো যেন তিনি বিবেচনা করেন, তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত যেন না নেন, দেশের গণতন্ত্রের স্বার্থে যেন বিরাজনৈতিক অরাজনৈতিক 111 এর মতো কোনো কিছু দেশে যেন না ঘটে, সেজন্য তিনি যেন থাকেন, আমাদের তরফ থেকে অনুরোধ করা হয়েছে। সাইফ মুস্তাফিজ শুনছিলেন, সারোয়ার তুষার, সুজন আপনিও শুনছিলেন। এই জায়গাটায় আপনি জানেন যে নাহিদ ইসলাম দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, এবং সারোয়ার তুষার সে কথাটি বলেন, আপনিও শুরু করেছিলেন যে প্রধান উপদেষ্টার জায়গায় এই পরিস্থিতি কেন আসলো, আপনার কি মনে হয়? আমি তো বললামই যে আসলে যে রাজনৈতিক শিষ্টাচার, যে রাজনৈতিক সংস্কৃতি আমরা চেয়েছিলাম সেটা তো আমরা পাইনি।
বিএনপির মতো বড় রাজনৈতিক দল সেই জায়গাটাতে কোনো রকম আসলে রোল প্লে করতে পারেনি, সে পুরোপুরি ফেইলিয়ার আমার বলা যায়। এবং বিগত 17 বছর ধরে যে তাদের একটা রাজনৈতিক ব্যর্থতার জায়গা আছে, সেটাও তারা এখন নতুন করে আবার টানছে, এবং যে বৃহৎ একটা ঐক্যের জায়গা ছিল সেটাও তারা মানে হতে দেয়নি। এবং ভাই কিছু প্রসঙ্গ উল্লেখ করলেন যে এনসিপি আসলে কারোর সাথেই আসলে অ্যালাইন না। আমি কেন আমার মানে আমার তো একটা নৈতিক একটা জায়গা আছে, আমার দলীয় একটা তো এজেন্ডা আছে, জামাতের এজেন্ডা বা বিএনপির এজেন্ডা তো আমি বাস্তবায়ন করব না। আমি জুলাই পরবর্তী সময়ে একটা রাজনৈতিক দল করেছি যেখানে আসলে 2000 শহীদ, প্রায় 30,000-এর উপরে আহতর মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, পুরো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আছে যে তারা একটা নতুন বাংলাদেশ দেখতে চায়। কোনো ডানপন্থী না, বামপন্থী না, সবাইকে এক ছাতার নিচে নিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন করছি। তো সেখানে আমাদের রাজনীতি, সেখানে আমাদের রাজনৈতিক চিন্তাধারায় তো সবার অ্যালাইন সব রাজনৈতিক দলের হতে হবে না, কিন্তু একটা ঐক্যতা তো এক হতে হবে যে আমাদের বাংলাদেশ বিনির্মাণে এক হতে হবে, আমরা বাংলাদেশপন্থী হইতে হবে। একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হওয়ার আগে কিছু ক্রাইটেরিয়া যে আমরা চেয়েছিলাম, সে ব্যাপারে তো সবার একটু হেল্প করা উচিত। এটা এমন না তো এটা আজীবন ভরে হবে, 6 মাস 1 বছর তো এটা অনেক লম্বা সময় যদি না। স্পেসিফিক বলেন কি হেল্পের কথা বলছিলেন, কারা কি হেল্প করছে? এই যে মৌলিক সংস্কারের কথাগুলো যে এসছে, জুলাই সনদের কথা আসলো, এরকম পার্টিকুলার কয়েকটা বিষয়। প্রতিটি সনদে তো বিএনপিও তো অংশ নিচ্ছে। বিএনপি কোথায় অংশ নিয়েছে? মৌলিক মৌলিক সংস্কার আপনি দেখেন, বিএনপি মৌলিক সংস্কারের যে মেইন ইস্যুগুলো ছিল, সে একটাতেও তো বিএনপি একমত হয়নি। ক্ষমতার বিকেন্দ্রীকরণ থেকে শুরু করে যে ইস্যুগুলো আসলে আমরা অ্যাড্রেস করেছি, যেখানে আসলে 17 বছর ধরে যেই একটা রিজিম তৈরি হয়েছে ফ্যাসিস্টের, যে টুলসগুলো দ্বারা তৈরি হয়েছে, সেই টুলসগুলো যেভাবে আমরা রিমুভ করতে চেয়েছি, সেই একটাতেও কিন্তু বিএনপি একমত হয়নি। বিকেন্দ্রীকরণে এটা তো 31 দফায় তারা নিজেরাও যুক্ত করেছে, তাদের যে 31 দফা, সেখানে কেন একমত হয়নি বলে মনে হচ্ছেন? কিছুদিন আগে তো বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান একজন প্রধানমন্ত্রীর মানে পরপর থাকা, এগুলো নিয়েও কিন্তু একটা তারা ওই ক্ষেত্রে একমত হয়নি, কারণ তারা চাচ্ছে না যে জায়গাগুলো আগের, মানে তারা মোটামুটি আগের যেই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ছিল, আগের যে ধারা ছিল, আগের যে আমার সব ক্রাইটেরিয়াগুলোতে যেভাবে একটা শাসন করতে পারে, সেগুলো তো তাদের জন্য ইজি, এবং এটা দেখানো পথে তারা তো মোটামুটি ধরেই নিয়েছে যে হ্যাঁ আমরাই ক্ষমতায় আসতে চলেছি। এবং তাদের এখনকার যেভাবে তারা চলাচল করছে, যেভাবে তারা আসলে পাওয়ার প্র্যাকটিসটা করছে, সেই বার্তা অলরেডি তো জনগণের মধ্যে চলে গেছে। এবং ডক্টর ইউনূস স্যারের কথা যেটা বললেন, স্যার তো বললেন, আসলে স্যার আসলে জানিয়েছেন যে উনি আসলে থাকতে চান না, কারণ আমি যেটা বললাম যে প্রথমেই তার কিন্তু একটা প্রসঙ্গ সেই বলেছেন যে তাকে কাজ করার সেই স্বাধীনতাটা আমাদেরকে দিতে হবে। আমরা জুলাইয়ের পরবর্তীতে সময়ে যেই শক্তিগুলো একসাথে ছিলাম, স্টেকগুলো একসাথে ছিলাম, তাকে সেই স্বাধীনতাটা দিতে হবে। আমরা যদি প্রতি পদক্ষেপে তাকে আসলে বাধা দেই, তাহলে তো সে কাজ করার ক্ষমতাটা রাখে না, এবং তার আসলে দরকারও নেই। তার যেই অবস্থান বা তার যেই বিশ্বব্যাপী যে পরিচিতি, সে যথেষ্ট একটা সম্মানী মানুষ, সে নোবেলজয়ী একজন ব্যক্তিত্ব বাংলাদেশের জন্য, আমাদের জন্য যে কাজটা করছে, এই জন্য আমাদের একটা কৃতজ্ঞতা স্বরূপ তার প্রতি তো সেই সুবিচারটা আমরা করতে পারিনি। আচ্ছা, আমি একটু সুজনের কাছে এই প্রসঙ্গটি আনতে চাই যে সাইফ মুস্তাফিজ যে বললেন, সুজন দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করছেন, আপনার ঠিক এই মুহূর্তে আপনি যেমন খুবই ইমোশনাল কয়েকটি কথা বললেন যে আপনি চেয়েছিলেন যে এনসিপি আপনার দল হবে, কিন্তু সেই জায়গায় সেই অবস্থানে নেই। আমি একটা বিষয় জানতে চাই যে এইটা সাংবাদিকতার চোখে বা সাধারণ নাগরিকের চোখেও জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বা সেই সমর্থকের পক্ষ থেকে ডক্টর ইউনূসের কি এই মুহূর্তে সরে যাওয়া আপনিও সমর্থন করেন কিনা? উনি বলছিলেন, আমার সহ আলোচকের সূত্র ধরে আমি বলি, ডক্টর ইউনূসকে নিয়ে কিন্তু কারোর কোনো, আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল অথবা একজন সাধারণ মানুষ, তারও কিন্তু কোনো প্রশ্ন নাই। ইভেন পরবর্তীতে যে আন্দোলনগুলো হচ্ছে, সেখানে কিন্তু কোনোভাবেই ডক্টর ইউনূসকে তাকে বিষাদগার করার কোথাও আমি কোনো নজির আমরা কিন্তু দেখিনি। হ্যাঁ, কিন্তু এখানে কথা এসছে তার আশপাশের কিছু লোকজন, তার সাথে কিছু লোকজন, যেই লোকজনগুলোর কারণে ডক্টর ইউনূসের সরকার, যেটা ছিল জনগণের প্রত্যাশার সরকার, যে এই সরকার এসে জনগণের প্রত্যাশাগুলো পূরণ করবেন, সেই প্রত্যাশার সরকার কিন্তু রূপ পাচ্ছে না ওইভাবে। সেই রূপগুলো না পাওয়ার পিছনে বড় কারণ হয়ে কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন, বিভিন্নভাবে বিভিন্ন ছোট ছোট যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো কিন্তু ফুসে উঠেছে প্রতিটা দিন কোনো না কোনোভাবে। বলা চলে যে অনকাইন্ড অফ, আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস স্যার সেই জায়গা থেকে বিরক্তই, না পারছে আপনাকে কিছু বলতে, না পারছে আমাকে কিছু বলতে,
মানে তার অবস্থা মানে হয়ে গেছে এখন এরকম। আর উনি একটা জিনিস এর আগে বলছিলেন যে আমি এর আগে আলোচনা করছিলাম যে বিএনপি জামাতের সাথে, উনি বলেন যে কোনো অ্যালাইন না, সবগুলো এখন যে ঐক্যের ডাকটা দেয়া হচ্ছে, ন্যাশনাল কনসেনসাস, হ্যাঁ, এখন যে ঐক্যের ডাকটা দেয়া হচ্ছে সেই ঐক্যের কথা, মানে ঐক্যের কথাই কিন্তু শুরু থেকেই সবাই চিন্তা করে আসছিল এবং সেই জায়গা থেকে কিন্তু সবাই একসাথে হয়েই কিন্তু মাঠে নেমেছিল, সেটা কিন্তু ছিল। কিন্তু পরবর্তীতে সেই ঐক্যের জায়গাটা তারা তরুণদের যেই প্রত্যাশার যে রাজনৈতিক দলটা, সেটা যখন প্রত্যাশাটা পূরণে ব্যর্থ হয়েছে সেই জায়গা থেকে, তখন কিন্তু এই ঐক্যে ফাটল ধরেছে। ইভেন আমার কাছে যেটা মনে হয় এখানে কিছু কিছু এনসিপির কিছু কিছু নেতা যারা তাদেরকে হয় অতি পরিচিত করতে, অথবা মানে আমার সামনে নির্বাচন করতে হবে, মানে আমার একটা অবস্থান লাগবে, সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল অবস্থান, সেটা হতে পারে সামাজিক অবস্থান, সব কিছু মিলে এখন একটা ভাইরালের ইস্যু আছে যে আমি যদি আপনাকে তির্যকপূর্ণ কথা বলি তাহলে তো আমি ভাইরাল। আমি যদি, আপনি একজন খুবই সম্মানিত মানুষ, আমি যদি সামহাও আপনাকে সম্মানহানি করতে চাই, এখন আপনার থেকে আমাকে বড় হতে হবে, এই যে জাহির করার যে বিষয়টা, আরেকটা যে বিষয় ক্রেডিট নেওয়ার যে বিষয়টা, তো এই বিষয়গুলো এর আগে আওয়ামী লীগ যেটা করেছিল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ একাই করেছিল, শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ একাই মুক্তিযুদ্ধ ছিল, এই ক্রেডিট নিতে 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 তার লাস্টের দিকে কি হলো, আওয়ামী লীগ শেষমেশ সবাইকেই রাজাকার বানাইলো। তা ঠিক পরবর্তীতে এই ক্রেডিট নেয়ার প্রবণতাটা আমরা যখন পরবর্তীতে লক্ষ্য করেছি, তো সেই জায়গা থেকে অন্য যেই স্টেকগুলো, এমনি সাধারণ মানুষগুলো, এখানে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু বিভিন্ন খেটে খাওয়া মানুষ, পাশাপাশি অন্য যারা সার্ভিস হোল্ডার, ইভেন সরকারি চাকরিজীবীরাও কিন্তু একদম সার্বজনীনভাবে এখানে মাঠে নেমে এসেছিল। তা সেই জায়গা থেকে তারা আহত হয়েছে, তাদেরকে আমরা ওই আশার জায়গায় নিয়ে যেতে পারিনি। তা সামগ্রিক অবস্থার একটা বিস্ফোরণ এটা। আপনি যেরকম 17 বছরের একটা বিস্ফোরণ ছিল জুলাই অভ্যুত্থান, ঠিক এখন যেটা হয়েছে, ডক্টর ইউনূস স্যার উনি তো নিরেট একজন ভদ্র মানুষ, এবং এটা সবাই আমার সাথে, ইভেন আমরা সবাই একমত হব যে তার মতো মানুষকে আমরা যখন পেয়েছি, সেটাকে বাংলাদেশ ভালোভাবে কাজে লাগানোর কথা ছিল, বাংলাদেশ আমরা সবাই খুশি হয়েছিলাম। তো সেই জায়গা থেকে উনি নিজেই চিন্তা করছেন যে আমি কোন বিপদে পড়লাম। আমার কাছে মনে হয় যে আসলে এখানে অন্যদের বাধার চেয়ে যেটা হয়েছে, চারদিকের সমন্বয়হীনতা যেটা, তো উনি শুরুতেই যেটা বলছিলেন যে আমাকে ছাত্ররা বসাইছে, এই ছাত্ররা বসাইছে এই কারণে ছাত্ররা যখন কোনো কিছুর আবদার করে যাচ্ছেন, অথবা তাদের বরাবরই তাদের পক্ষে একটা স্ট্যান্ড নিতে হয়, সেটা অন্যায় আবদার হোক অথবা যে কোনো কিছু হোক, সেই জায়গা থেকে স্ট্যান্ড নিতে গিয়েই কিন্তু তার আজকে হাপিত্যেশ একটা অবস্থা তৈরি হয়েছে। বুঝতে পারছেন। আমি সাইফ মুস্তাফিজ, আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে চাই, তবে তার আগে আপনি যদি একটি বিষয় আমরা একটু জানতে চাই, যে এটা সুজন মাহমুদ বললেন ডক্টর ইউনূস নিয়ে কারো কোনো দ্বিধা নেই, কিন্তু তার সরকারের কিছু মানুষের কথা বলছেন, এই জায়গাটিকে আপনি কি অবস্থান দেন বা কি ব্যাখ্যা দেন? দেখুন, তার বিরুদ্ধে কোনো মানে বিরুদ্ধে না, তাকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন নাই, তাকে নিয়ে প্রশ্ন নেই, কিন্তু তিনি যাদেরকে নিয়ে ফাংশন করছেন তাদেরকে যদি এক এক করে প্রশ্নবিদ্ধ করা হয়, তাহলে সে কি আসলে ফাংশন করতে পারবে? এটা তো একটা নর্মাল ইকুয়েশন। সো ওইভাবে 2-3 জন করে টার্গেট করে করে এক এক করে যদি এরকম করে কথাবার্তা আসে, তাহলে তো ধরেন যে সে আসলে ওইভাবে ফাংশন করতে পারবে না। আর এই গভর্নমেন্টের আসার পরে, মানে 5 আগস্টের পরে আপনি যদি দেখেন, ভাই একটা কথা ঠিকই বলেছেন যে ক্রেডিটের যে রাজনীতিটা হচ্ছে, আসলে এটা খুবই দুঃখজনক। আমরা যখন মানে বিএনপির মতো বড় দলের থেকে দেখি যে কবরে হচ্ছে ফলক দিয়ে লেখা যে ছাত্রদল নেতা, আমার ছাত্রদলের 600 জন কর্মী এই জুলাই অভ্যুত্থানে আহত হয়েছে, আমরা তো এই ক্রেডিটের রাজনীতি আমরা যেতেই চাই না। এখানে আপামর জনতা, এই পুরো ক্রেডিটটা আপামর জনতার, এটা কোনো দলের না, এনসিপির না, বিএনপির না, জামাতের না। একটা ব্যানার ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওই ব্যানারটাকে আমাদের অবশ্যই সম্মান দেওয়া উচিত, এবং এই ব্যানারের আন্ডারে আসলে মানুষগুলো কিন্তু নেমেছিল। কেউ যে জামাত করে এই জন্য যে রাস্তায় নেমেছে, কেউ বিএনপি করে এই জন্য না, কিন্তু সামগ্রিকভাবে সব মানুষ একসাথে নেমেছিল এই 17 বছরের যে মানুষগুলো এত অন্যায় অবিচার করেছে, এত গুম খুন করেছে, সেটার একটা প্রতিবাদ স্বরূপ। তো এইখানে ওই ক্রেডিট রাজনীতি থেকে আসলে প্রত্যেকেরই বের হয়ে আসা উচিত, এবং জুলাই আসলে সবার, কোনো দলের না, কোনো রাজনৈতিক দলের না। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বিরতির পরে আবারও আলোচনায় যুক্ত হব।
দর্শক আবারও স্বাগত জানাই ইস্পাহানি মির্জাপুর জিরাওরা আমাদের আজকের যে বিষয় ইশরাকের শপথ এবং অতঃপর। আমি সাইফ মুস্তাফিজ আপনাকে শেষ করছিলাম, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। কর্মসূচি দুর্ভোগের জন্য যেটি সুজন সেখানে ছিল, বললেন যে ইশরাক যাওয়ার সময় সম্ভবত তিনি একটু দুর্ভোগের জন্য ক্ষমাও চেয়ে গিয়েছেন। আমি জানতে চাই ইশরাক যদি শপথ নেয়, এখানে আসলে প্রশাসনিক কোনো ঝামেলা আছে বা আইনগত কোনো ঝামেলা আছে, বা এখানে কি আসলে এই ধরনের কোনো ঝামেলা, নাকি কোনো কারো ইগোইস্টিক প্রবলেমের কোনো প্রবলেম হলো দুই পক্ষরই? নট, আমি আপনাকে একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে আপনি অবজার্ভ করেন সব কিছু, সেই জায়গা থেকে জানতে চাচ্ছি যে এটা কি ইশরাক হোসেনও কি আসলে এক ধরনের ইগোইস্টিক প্রবলেম হচ্ছে যে আমার এই মেয়রটা লাগবেই এই পদ, নাকি আরও অন্য কেউ যে না তুমি চাইলেই হবে না আমি দিব না, এরকম কোনো কিছু ঘটছে কিনা? জি, আমি আসলে ব্যাপারটা নিয়ে পুরোপুরি ক্লিয়ার না আসলে কতটা ইগোইস্টিক জায়গা। তবে আমি যেটা বললাম যে ইশরাক সাহেবের থেকে আমি আরও ম্যাচুরিটি এক্সপেক্ট করি। মানে তার মতো আসলে তার যেরকম একটা লিগেসি আছে, এবং আমি ফিল করি যে ইলেকশন হলে সে খুব বড় মার্জিন আসলে জেতার মতো ক্যান্ডিডেট। তো সেই মানুষটা কেন আসলে লোক ভাড়া করে আসলে নেচে গেয়ে মানে বৃষ্টিতে একরকম উদযাপন করে এইগুলো করে আসলে দরকার ছিল না। এবং মানে ঢাকাবাসী যেভাবে একটা জনদুর্ভোগের মধ্যে শিকার হলো, আমি অনেকগুলা মিডিয়া রিপোর্ট দেখলাম, সেখানে সবাই খুব বিরক্ত যে আসলে এইটা কি হচ্ছে। জুলাই পরবর্তী সময় যদি আমরা এইভাবে আসলে মানে এইগুলোর শিকার হই, এটা খুবই দুঃখজনক। অনেকে বলছে আমরা তো আগেই ভালো ছিলাম। সো মানুষের মুখে এই কথাটা সেটা কিন্তু খুবই ভয়ানক একটা ব্যাপার, যে সে মানুষগুলো 17 বছরের এই ফ্যাসিস্ট রিজিমের কোনো কোনো কাজকেও তুলনা করে ফেলছে যে আগে ভালো ছিলাম। সো এটা আসলে আমাদের যারা বর্তমানে ম্যাচিউর যারা রাজনৈতিক দলের পার্টের লোকজন আছে, তাদের একটা ম্যাচিউরিটি দেখানো অবশ্যই উচিত ছিল। পাশাপাশি আমি মনে করি যে গভর্নমেন্টে যারা আছেন, মানে তাদের ভিতর যদি আসলে কোনো ইগোইস্টিক ব্যাপার হয়ে থাকে, সেই জায়গা থেকে তাদেরকেও ম্যাচিউরিটি দেখাতে হবে। এখানে দুই পক্ষেরই আসলে ম্যাচিউরিটি দেখানোর একটা জায়গা অবশ্যই আছে। জি, আমি সুজন, আপনি যেহেতু গেল 7 দিন এই আন্দোলনগুলো কাভার করেছেন এবং বিভিন্ন জায়গায় ছিলেন, সেখানে কি ইশরাকের আসলে কোনো অবস্থান ছিল সেই আন্দোলনে? এবং আরও একটি জিনিস জানতে চাই, সেটি হলো যে ইশরাক হোসেন কেন মেয়রের ইয়ে নিতে চায়, সেটা কি তিনি পরিষ্কার করেছিলেন? উনি পরিষ্কার করেছেন, যেমন স্ট্যাটাস সহ আরো আপনারা এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা সবকিছুই দেখতে পাচ্ছি। উনি ক্ষণে ক্ষণে ওনার যেই বিষয়গুলো আছে সেগুলো বিষয় কিন্তু উনি সবার কাছে পরিষ্কার করছেন। আমি একটা প্রশ্নের উত্তর দিতে চাই। প্রথমে আপনার সাথে আমি দ্বিমত করতে চাই, লোক ভাড়া করা। হ্যাঁ, আমার কাছে মনে হয়নি যে সাদেক হোসেন খোকার যে লোকজন, তার এলাকার যে জনপ্রিয়তা, সেই জায়গা থেকে ইভেন পরবর্তীতে ইশরাক হোসেনের যে জনপ্রিয়তার যে জায়গাটা, এটা আমি জানি না যে আপনি কেন বলছেন, কিন্তু আপনিও একমত হতে পারেন। আমি একটু ইন্টারাপ্ট করি, যদি আমাকে সময় দেন, এটা ঠিকও যদি হবে না। অনেকগুলা মিডিয়া রিপোর্ট আছে, আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, প্রোগ্রাম শেষে আমি আপনাকে দেখাতে পারি, এবং আমি শিওর দর্শকরাও দেখেছে। আচ্ছা, আপনি হয়তো দেখেননি, আপনার দেখার দৃষ্টিতে শুধু হয়তো জুলাই যোদ্ধাদেরই দেখেছেন এবং যারা ফ্রেমিং করেছেন। যদি এইভাবে বলেন তাহলে আমি আরো কথা বলতে পারি। আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে অন ইয়ার অফ ইয়ার, হ্যাঁ, আমরা সংবাদ কভার করতে গিয়ে অন ইয়ার অফ ইয়ারের মধ্যে, তা এখানে আমরা অন ইয়ার অনেক কিছুই থাকে যেটা অফ ইয়ারের ঘটনা আমরা দেখাতে পারি না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এটাও দেখেছি আগের দিন এরকম সাংবাদিকদের সাথে সাংবাদিক ভাড়া পর্যন্ত চেষ্টা করেছে আপনাদের তরফ থেকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের তরফ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি। আমাদের তরফ থেকে বলতে এনসিপির তরফ থেকে, যে ওখানে যেন গিয়ে তারা আমার কাছে এই ধরনের সাংবাদিকটা ফোন করেছে যে ভাই, হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি। যেহেতু আপনি এটা দায়িত্ব নিয়ে বলছেন, আমাকে লিস্টটা দিবেন, এবং এটা আমার দাবি থাকবে, এটা আপনার যে প্রচার মাধ্যম আছে অবশ্যই এটা প্রকাশ করবেন। এনসিপির কোন নেতা কোন মিডিয়াকে দাবি দিয়ে প্রেসার দিয়েছে, এটা আপনারা অবশ্যই এটা পাবলিশ করতে হবে। আমি দেব, আমি দাবি করেছেন, এটা আমাকে না, এটা জনগণকে দেব। আপনি জনগণকে দিব, অবশ্যই দিতে হবে। আগের দিন যেদিন 14 মে রাত্রিরে যখন আমরা সকালবেলা ওখানে যাই, তখনই হঠাৎ করে আমার কাছে এই ধরনের ইনফরমেশন মানে এসেছে যে ইভেন কাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং কারা মানে অ্যাপ্রোচটা ফিরিয়ে দিয়েছে। এই ধরনের আমি ওয়েলকাম জানাচ্ছি, আপনি এটা অবশ্যই আমি অবশ্যই দেব। এটা আমি অবশ্যই, এনসিপি যে আসলে এত পাওয়ারফুল আমি এটা জানার না, এটা এখন টাকা হলে কি না হয়। হ্যাঁ, এনসিপি। তারপর আরেকটা কথা বললেন যে
লোক লোক ভাড়ার লোক যে ভাড়া বিষয়টা, করার, হ্যাঁ। হ্যাঁ, তা সেটা তো আসলে এটা হাস্যকর। এটা আসলে আপনি যদি বলেন যে ঢাকাবাসীর কাছে সাদেক হোসেন খোকা অথবা হচ্ছে তার মানে ইশরাক হোসেনের মতো মানুষের লোক ভাড়া করে নিয়ে আসতে হবে, এটা হাস্যকর ঘটনা, এটা আপনি বলতেই পারেন। আরেকটা বিষয় আপনার কাছে যেটা মনে হয়েছিল যে আমি বলছিলাম যে আসলে আমি জানতে প্রেশার চেয়েছি কারা যে- করেছে। আমি একটা চিঠি দেখাই, চিঠিটা এসেছে 5/5/2025, সেটা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গেছে নির্বাচন কমিশনে, সিনিয়র সচিবকে অ্যাড্রেস করে লেখা হয়েছে। এখানে 6টা পয়েন্ট টানা হয়েছে। এটা আপনারা সাংবাদিকরা আমরাও দেখেছি, মানে সবার কাছে এটা বোধহয় পরবর্তীতে এসেছে। ইশরাক হোসেন নিজেও এই বিষয়টা হয়তোবা উনি বলেছেন একাধিকবার। তা সেই জায়গা থেকে কিন্তু আপনি একজন সাংবাদিক হিসেবে আপনার দীর্ঘ কেরিয়ারে আপনি কখনো দেখেছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গ্যাজেটের পর নির্বাচন কমিশনকে বলে যে আপিল করার জন্য? আমি দেখিনি। আমি নির্বাচন কমিশন কাভারও করেছি, আমিও নির্বাচন কমিশন কিছুদিন কাভার করেছি, আমি কিন্তু দেখিনি। তো সুতরাং এটাকে আপনি কি বলবেন, প্রেশার বলবেন নাকি না এটা নর্মাল হতেই পারে? হ্যাঁ, এই চিঠিটা আমি দিব আপনাকে। আরেকটা বিষয়, তাহলে যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ইসিকে আপিল করার জন্য বলে, এটা অবশ্যই বলতে পারে না। আমি অনেক আইনজীবীর সাথে কথা বলেছি, বিজ্ঞ আইনজ্ঞ যারা, তারা বলেছেন যে এটা কোনোভাবেই হতে পারে না, এ ধরনের নজিরও আমরা দেখিনি। তো সেই জায়গা থেকে কিন্তু তারা আবার বলেছে ঠিক তার পরের দিন 6 তারিখে বলেছে যে না আমরা আপিল করব না। তারপরে এসে রিট করলো কবে? রিট করলো হচ্ছে 13ই মে। 13ই মে এসে রিট হলো। এর আগে একটা উকিল নোটিশ হলো, আমরাও খোঁজ দিলাম যে আসলে তারা কারা, রিটের বিষয়গুলো এটা মানে সবাই জানেন। তা সেই জায়গা থেকে তা আমরা বলতেই পারি যে আসলে এখানে আপনি যেটা বলছেন যে ইগোর জায়গা থেকেও হতে পারে, এর বাইরেও অনেক কিছু আছে। সেই জায়গাটা হচ্ছে আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু আমি বলতে ভুলে যাব। আমরা একদম ভাই, শেষ প্রান্তে। একটু জি। তো তার মানে হচ্ছে স্থানীয় সরকার থেকে যখন আপিল করার জন্য বলছে, তাহলে কার জন্য আপিল করার জন্য বলছে? তাপসের পক্ষে আপিল করার জন্য বলছে? তাপসের নির্বাচন বৈধ ছিল, নুরুল হুদার নির্বাচন বৈধ ছিল, সেটা আপনি 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 প্রমাণ করার জন্য আপিল করবেন? আরেকটা বিষয় হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়েই আওয়ামী লীগ শাসনামলে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচন যে মানে কারচুপি হয়েছে, জালিয়াতি হয়েছে, অবৈধ টার্মটা ইউজ করেন। আমি নো এখানে আমি আইন দেখাবো আপনাকে। হ্যাঁ, কারচুপি জালিয়াতি, আপনি তো একটা অবস্থানে আসতে হবে। তা আপনার সেই কারচুপি হয়েছে, সেটার মানে আদালত দ্বারা প্রমাণিত একটা জিনিস। ইশরাক হোসেন ওই সময় যখন আওয়ামী লীগ শাসনামল ছিল, যখন হচ্ছে শেখ হাসিনার স্ট্রিম রোলার, যখন আপনি কিছুদিন পরপরই দেখছেন যে তার বাসায় হামলা, এখানে হামলা, তার উপর হামলা, ওই সময় কিন্তু উনি তাপসের বিরুদ্ধে গিয়ে একটা নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম মেনে নির্ধারিত সময়ের মধ্যে 1 মাসের মধ্যেই উনি কিন্তু এই নির্বাচনের ফলাফল বাতিল, এই কারচুপির অনিয়ম, কেন্দ্র দখল, এসবের অভিযোগ এনে ট্রাইব্যুনালে মামলা করেছেন। আর আপনি যেটা বলেছেন যে নির্বাচন যখন বাতিল, হ্যাঁ, তা এখানে নির্বাচন কমিশনের আইন অনুসারে 3টা জিনিস, মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অনুসারে 3টা জিনিস আছে। তা সেই সুজন, আমরা একদম শেষ প্রান্তে একটু করবেন, আমরা শেষ করুন আপনি। হ্যাঁ, একদম শেষ তা প্রান্তে। সেই জায়গা থেকে নির্বাচন নির্বাচন বাতিল এবং দরখাস্তকারী বা অন্য কোনো প্রার্থী যথাযথভাবে নির্বাচন হয়েছেন, নির্বাচনী সামগ্রিক বাতিল। তা আমি একজন যদি খুব সাধারণ মানুষ, মানে সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকি, আমি কি চাইবো যে শুধু ফলাফল বাতিল হোক, শুধু নির্বাচন বাতিল হোক? আমার সাথে যে ইনজাস্টিস করা হয়েছে সেটার মানে ন্যায় বিচার আসুক, এটা আমি চাইবো না? জি। ইশরাক হোসেন এই জিনিসটাই চেয়েছেন, তার সাথে অন্যায় করা হয়েছে, ইনজাস্টিস করা হয়েছিল সেই সময়, উনি যেটার জন্য যুদ্ধ করেছেন এতদিন, সেটার রায় আদালত দিয়েছে 27 মার্চ। জি, সাহেব মুস্তাফিজ, আমরা একদম শেষ প্রান্তে, আপনার জন্য 1 মিনিট বললাম, আপনি একটু। আসলে উনি আসলে ওনার আক্ষেপের থেকে কথাগুলো বলেছে, এটা আমি আসলে ফিল করতে পারি যে আসলে একটা দলের ওই সাপোর্টের জায়গায় এই কথাগুলো সে আসলে ওইভাবে নিতেও পারেনি। তার জায়গা থেকে আসলে জাস্টিফাইড। এবং 1 মিনিট আসলে অনেকগুলো কথা বলতে আপনি বলেন, আমরা বলাটা একটু টাফ। এখন আমি মনে করি যে একটা সলিউশন এটা এরকম করে আসা উচিত যে ধরেন যে জুলাই বা যা আছে সব আসলে এগুলা ইনভ্যালিড করে দিয়ে ওই 2018 সালে যে ইলেকশনটা হয়েছিল, যেখানে আসলে বিএনপি পার্টিসিপেট করেছে, সেইটাকে আপনাদের মানে আইন দিয়ে, ল দিয়ে, ওনার কাছে তো অনেক ধারা আছে আই গেস, সেসব ধারা দিয়ে কীভাবে জাস্টিফাইড করে পুরো বডিকে আসলে সংসদে বসানো যায়, এই প্রক্রিয়ার দিকে আসলে বাংলাদেশের যাওয়া উচিত।
এখানে না, ডক্টর ইউনূস এটা তো আপনি বলছেন এটা হবে না, কারণ ওইখানে এটা বিএনপির ডক্টর 7 জন এমপি ছিল। না এরকম আপনি এরকম যদি, এরকম এরকম অনেক কিছু এখন হবে না বললেও এখন অনেক কিছু হবে। না, আবার এখানে তো বিএনপির অযৌক্তিক- 7 জন নতুন- এমপি পার্টিসিপেট নতুন করেছিল নতুন সংসদে। হবার না, এটা তো অযৌক্তিক না ব্যাপার এরকম অযৌক্তিকভাবেই এরকম চাইলেন। অনেক অযৌক্তিক জিনিসই আসলে বিএনপির জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করে বলেন, বিএনপির জায়গা থেকে অনেক কিছু তারা দাবি আদায় করে নেওয়ার চেষ্টা করছে, যেটা আসলে বাংলাদেশের মানুষ চেয়েছিল একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমরা তো বারবার বলেছি স্থানীয় সরকার নির্বাচনের কথা, 2-3 মাসের মধ্যে একটা স্থানীয় সরকার নির্বাচন করে আসলে ইশরাক সাহেব তো আসলে পার্টিসিপেট করে সে জিতেই যেতে পারতো। তার এত ইগোর জায়গাতে মানে সিটি ফাইট কর্পোরেশন করে নির্বাচন? সিটি কর্পোরেশনের, হ্যাঁ সিটি কর্পোরেশন ইলেকশনের দিকে তারা একটা ফাইট দিত। তারা তো অন্য সব কিছু নির্বাচনের বাদ দিয়ে জাতীয় ইলেকশনটা আগামীকালকেই দেন, আগামীকালকে হবে, এবং এর মাঝে মাঝে তাদের এই যে এরকম কিছু কিছু কাজ তারা আদায় করে নিচ্ছে, এটা শুধু দুঃখজনক। তার চেয়ে বরঞ্চ প্রথমেই 5 আগস্টই আসলে তাদের বলা উচিত ছিল যে আমরাই টেক ওভার করে নিই, আমরাই দেশ চালাই। এটা তো এইভাবে আসলে ফাংশন করা কঠিন, কারণ একটা নিরপেক্ষ সরকার যখন দেশ চালানোর জন্য জি। আসে, তাদের জন্য যদি এই প্রতি কাজে আমরা প্রতিবন্ধকতা তৈরি করে দিই এবং একটা দলীয় প্রভাব তৈরি করার সৃষ্টি করি, কারণ স্বাভাবিকভাবেই একটা 30 বছরের পুরনো দলের লাখ লাখ কর্মী সমর্থকরা থাকবে, তাদেরকে নিয়ে যদি আমি প্রতিদিন রাস্তায় নেচে গিয়ে আসলে মানুষকে জনদুর্ভোগ করে একটা দাবি আদায় করে বাধ্য করি, সেটা আসলে বাংলাদেশের মানুষ কখনোই মেনেও নিবে না, এবং বাংলাদেশের মানুষ পূর্বেও এই ব্যাপারগুলো কখনো মেনে নেয়নি। তো এটা একটা মোটেও একটা ভালো এক্সাম্পল তৈরি হলো না, এবং সেটা সামনের দিনেই বাংলাদেশের মানুষ অবশ্যই এটার প্রতিদান বা ধন্যবাদ এটার সাইফ কথা মুস্তাফিজ, বলবে। ধন্যবাদ সুজন মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একটি বিষয় আমি বলতে পারি, ইশরাক হোসেনের সমর্থকদের যে আন্দোলনটি ছিল, সেই আন্দোলনে উপদেষ্টা আসিফ মাহমুদকে বা মাহফুজ আলমকে নিয়ে বেশ কিছু ব্যঙ্গ করা হয়, যার ঠিক পরপরই কিন্তু ইশরাক হোসেন ফেসবুকে সেই বিষয়টিকে উল্লেখ করেন যে এই ব্যঙ্গটি করা উচিত না। এই যে নর্মসটি আন্দোলনে দেখা গেল, যে আন্দোলনের সমর্থকরা এই জায়গাটি করলো, কিন্তু যদি সমর্থকের নেতা, আমি বিশ্বাস করি যে তিনি অবশ্যই এটা সত্যভাবেই এই প্রতিবাদটি জানিয়েছেন যে কোনো উপদেষ্টাকে নিয়ে এইভাবে ব্যঙ্গ করা উচিত না, এবং এই জায়গাটি নিশ্চয়ই আমাদের রাজনীতিতে শুরু হয়েছে বা খুব দ্রুতই এই প্রতিষ্ঠা হবে এটি আশা করি। এবং যদি আসলেই এনসিপি বা বিএনপির মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হয়, রাজনৈতিক আদর্শ মতাদর্শের জায়গা থেকে দূরত্ব তো থাকতেই পারে, সেটি একটি হেলদি আচরণ হতে পারে, কিন্তু জাতীয় ঐক্যের ক্ষেত্রে নিশ্চয়ই সেই দূরত্ব খুব দ্রুতই মিলে আসবে, এবং ডক্টর ইউনূস যে কাজের জন্য এসেছেন সেই নেতৃত্বের জায়গায় এগিয়ে গিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা পাবে, সেই প্রত্যাশা শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।